নিরাপত্তা শঙ্কায় থাকা রাজনৈতিক ব্যক্তিসহ ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন। এছাড়া নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকারও। জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মী, সমন্বয়ক, রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে, কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়, এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে। অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি, আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে। দর্শক, গতকালকেই একটা খবর চাউর হয়েছিল যে রাজনীতিবিদ, পত্রিকার সম্পাদকদের অন্তত ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সরকার থেকে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স চাইলেও তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত যে টানাপোড়েন যে পরিস্থিতি সৃষ্টি, তারই আলোকে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখলেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, গতকালকেই একটা খবর চাউর হয়েছিল যে রাজনীতিবিদ, পত্রিকার সম্পাদকদের অন্তত ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সরকার থেকে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স চাইলেও তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এরপরে রাতে আরও কিছু খবর এসেছিল, কিন্তু রাতে সবথেকে খারাপ খবর যেটা আসলো সেটা হচ্ছে যে গানম্যান দিতে চাইলেও একজন ছাত্রনেতা থেকে উঠে আসা বর্তমান রাজনীতিবিদ এবং একজন ছাত্রনেতা এই গানম্যান রিফিউজ করলেন। গানম্যান তাদের প্রয়োজন নেই, অর্থাৎ তারা মানে এই প্রয়োজন নেই বলাতে মনে হতেই পারে যে তারা কোনো নিরাপত্তার শঙ্কায় ভুগছেন না। তারা দুজন হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। ডাকসুর ভিপি সাদিক কায়েমকেও গানম্যান দিতে চেয়েছে সরকার। এটা একটা ভালো দিক। তরুণ ছাত্র, তাকে গানম্যান দেওয়া উচিত। তার নিরাপত্তার যদি প্রশ্ন আসে তাহলে সরকারের এই উদ্যোগটা ভালোই। মানে এই ব্যাপারে বাংলাদেশের যে ছাত্র, যেখানে যে ছাত্রই নিরাপত্তা শঙ্কায় ভুগবে তাদেরকে গানম্যান দিতে পারলে আরও ভালো হবে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত বিভিন্ন ছাত্র সংসদের নেতা যারা, তারা যদি নিরাপত্তা শঙ্কায় ভোগেন তাহলে সবাইকেই এই ব্যাপারে গানম্যান দেওয়ার উদ্যোগ সরকার নিতে পারে, অস্ত্রের লাইসেন্সও দিতে পারে। নিরাপত্তার ব্যাপারে কনসার্ন হওয়ার ক্ষেত্রে এই কাজগুলো সরকার করতেই পারে। কিন্তু তারা রিফিউজ করলেন কেন, তারা প্রত্যাখ্যান কেন করলেন? সেখানেই ইন্টারেস্টিং তথ্য উঠে আসছে। কি বলছেন তারা? যখন আমরা শুনছি নতুন নতুন আরও অনেককে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে, তখন তারা কেন প্রত্যাখ্যান করলেন? চলুন একটু জেনে দেখি কি বলছেন তারা, কোন ভাষ্যে তারা এটাকে রিফিউজ করছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গানম্যান দিতে চাইলেও নুরুল হক নূর এবং সাদিক কায়েম তারা গানম্যান প্রত্যাখ্যান করছেন। দুইটা পত্রিকার শিরোনাম আপনারা দেখে নিন। একটা পত্রিকার শিরোনাম, গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর। এই খবরটা যখন নিউজ 24 দিচ্ছে, তখন আরেকটি পত্রিকার শিরোনামে আমরা দেখছি গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির। এই দুটো শিরোনামে আমরা প্রথমে নুরুল হক নূরের খবরে যাই। সেখানে বলা হচ্ছে নিরাপত্তা শঙ্কায় ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২০ জনের তালিকায় নুরুল হক নূর ছিলেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। ডাকসু ভবনের সামনে ডাকসু হামলার ৬ বছর উপলক্ষে এক প্রতিবাদ সভায় রাতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী জনসম্মুখে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি।
অর্থাৎ নুরুল হক নূর যে বেধড়ক পিটুনির সম্মুখীন হয়েছিলেন জাতীয় পার্টি অফিসে হামলা করতে গিয়ে, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তার উপরে লাঠিচার্জ করেছিল। অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে জোরপূর্বক জাতীয় পার্টির অফিসের সামনে গোলযোগ সৃষ্টি করা এবং জাতীয় পার্টি অফিস ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা। তাদেরকে সরে যেতে বললেও তারা সরে যাননি, এরকমটা জানানো হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, অন্যায়ভাবে তার উপরে লাঠিচার্জ করা হয়েছে। অস্ত্র কখন ব্যবহার করতে চায় এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে, অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি। আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবেন। বাংলাদেশের সরকার ঢাকা ৮ আসনের নির্বাচনের পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই রাজনৈতিক নেতা, বিশেষ করে নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। বিশেষ করে সে সময়ে যখন ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং ঢাকা ৮ আসনের এই নির্বাচনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হন নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে। আর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই ওসমান হাদি যেমন তার জীবনের ওপর হুমকি বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ঠিক তেমনি গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, যিনিও একজন তরুণ নেতা, তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন যে আওয়ামী লীগের কাছে 50 জনের একটা টার্গেট লিস্ট আছে এবং তারা একে একে একজন একজন করে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে তরুণ নেতাদের হত্যা করবে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন যখন যমুনায় প্রধান দলগুলোকে ডেকে নিয়ে যান, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তখন তিনি সরাসরি বলেন যে গভীর ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মাধ্যমে এবং এখন তাদের কাছে খবর আছে যে এমনকি ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার ভাড়া করছে এই ষড়যন্ত্র বাস্তবায়নে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে নির্দেশনা দেন সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। এখন পর্যন্ত আপনারা তো সকলেই আমরা জানি যে ওসমান হাদির হত্যাকারী কিংবা মোটরসাইকেল চালক কাউকেই গ্রেফতার করতে যেমন সরকার সফল হয় নাই, তেমনি তাদেরকে তারা ঠিক কোথায় আছে, দেশে না দেশের বাইরে আছে, সেটাও এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারছে না। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে তড়িৎ সিদ্ধান্তে, সবচেয়ে সক্রিয়ভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেন নিরাপত্তা নিশ্চিত করতে, তিনি এসে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষণা দেন যে নির্বাচনের প্রার্থীরা তাদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চাইলেই তারা এখন অস্ত্রের লাইসেন্স দেবেন এবং তিনি ঘোষণা দেন যেই সব রাজনৈতিক নেতাদের লাইসেন্স করা অস্ত্রই সরকারের কাছে জমা আছে এখন সেগুলো তারা ফেরত নিতে পারবেন এবং সরকার ঘোষণা দেয় যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যেমনটা হওয়ার কথা, মানে এমন একটা অনিরাপদ পরিবেশের কথা যখন সর্বোচ্চ পর্যায় থেকে আসে এবং যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় হচ্ছে অস্ত্রের লাইসেন্স নেওয়া এবং নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই করা, তখন যে রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে খুব স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন এতটা নাজুক, তখন যে একরকমের ভীতি তৈরি হবে এবং তারা সরকারের এক্ষেত্রে সমর্থন চাইবেন, সেটা বোধহয় খুব স্বাভাবিক। এবং এই অবস্থায় সরকার একটা নতুন নীতিমালা জারি করে 15ই ডিসেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে ফেলে 15ই ডিসেম্বর। মানে 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নিরাপত্তা